বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর পার্বণটা যেখান থেকে শুরু। আজকের পর্বটা সেই উৎসব ঘিরেই, বাঙালির নববর্ষ। আজকে আমাদের বিশেষ পর্ব বাংলা নববর্ষ উপলক্ষে। আর বাঙালির নববর্ষ মানে যে জিনিসগুলোর কথা সবার আগে মাথায় আসে, খাওয়া দাওয়া আর ব্যবসা বাণিজ্য, বাঙালির ব্যবসা বাণিজ্য। সেই জন্যে আজকে বিশেষ একজনের সাথে আমরা আলাপ করব, যিনি একাধারে চুলও বাঁধেন আবার রাঁধেনও, মানে ব্যবসা বাণিজ্য আর সাথে তিনি রন্ধনশিল্পীও। চলুন আর দেরি না করে সেই বিশেষ মানুষটার সাথে আলাপটা সেরে নেওয়া যাক। সাথে তিনি যে কারণে বিখ্যাত, তার রান্না বান্না, মানে তিনি রন্ধনশিল্পী, সেগুলো খেয়ে দেখা যাক আর ওনার যাক। স্টোরিটার সাথে শোনা যাক। আসুন। ব্যস্ত ছিলেন একটা ভালো চাকরি নিয়ে। একদম। তো হঠাৎ করে এইটা শুরু হলো কিভাবে আপনার? আমি বাংলাদেশ থেকে পড়তে এসেছিলাম এখানে। বাবা মার খুব আদরের মেয়ে, কলকাতা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, শুধু জানি কলকাতায় খুব লোকে হাঁটে, এটা আমার একটা ভীষণ ধারণা ছিল। কেননা আমি আগে যখন বেড়াতে আসতাম তখন বাবা কোথাও নিয়ে যেতে হলেই বলতো, আচ্ছা এইটুকু আমরা হেঁটে যাব, বাসে চড়তে হবে। আমি বাসে চড়তে পারতাম না, আমি সবসময় বললাম আমি যাবো না, আমি কলকাতা যাব না। কিন্তু কিছু একটা হয়ে আমি এখানে পড়তে এলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুরো পড়াশোনা করেছি। সেই পড়াশোনা করে প্রেম হয়ে গেল, প্রেম করতে গিয়ে ফেঁসেই গেলাম। এবার কলকাতার ছেলেকে বিয়ে করলাম। তো তারপরে আমি নাগরিকত্বের জন্য যখন আমি অ্যাপ্লাই করলাম, তখন আমি জানতে পারলাম যে আমি কোনো কাজ করতে পারবো না যতক্ষণ না আমি পাচ্ছি। তো সেই সময়টা যে আমার পড়াশোনাটা যে আমি করেছি, একটা চাকরি করব বা পড়ানোর খুব ইচ্ছে ছিল, সেটা আমি করতে পারিনি। আমি এরকম কিছু করব সেগুলো কিন্তু স্বপ্নের বাইরে ছিল, এগুলো আমি ভাবিনি কখনো। আমার কাছে তখন একটাই অপেক্ষা ছিল, আমি নাগরিকত্ব পাবো, আমি চাকরি করব, আচ্ছা, এবং সেটা পড়ানোর কাজের দিকে যাব, সেটাই আমার ইচ্ছে ছিল। কিন্তু আমার এই নাগরিকত্ব পেতে পেতে আমার বয়সটা কিন্তু বেড়ে চলল। সেটা আমার 40 বছর বয়স। আচ্ছা, সেই 40 বছর বয়সে আমি আবার মানে নতুন উদ্যমে, আমার কাছে তখন মনে হলো আমি কাজ করবই। সেটা তখন আমার কাছে আর পড়ানো নয়, আমার কাছে কাজটা একটা প্রাধান্য পেল, যেটা আমি করব না, আমি একটা কাজ করব, সেটা যে কোনো কাজ হতে পারে। তো আমি 3টে মানে হসপিটালে আমি চাকরি পেয়েছিলাম, তো সেই চাকরিটা করলাম। চাকরি করতে করতে আমি এর মধ্যে হসপিটালের চাকরিগুলো ছেড়ে আমি জয়েন করেছিলাম ইউনিসেফে কাজ করছিলাম। তো সেখানে এরকম কাজ করে ঠিক আছে, সব কিছুই হয়। আমার অফিসে রান্না করে মানে টিফিন নিয়ে যেতাম, যখন সবাই বলতো আরে সুতোবাদি কি ভালো রান্না করো, ঠিক আছে, প্রেস শুনতে সবার ভালো লাগে হতো। কিন্তু আমাদের বাড়িতে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক আছেন, দাদা, উনি আমাকে আমাদের বাড়িতে খেতে গিয়েছিলেন, নেমন্তন্ন ছিল। তো উনি আমার রান্না খেয়ে বলছে কি সব চাকরি বাকরি করছিস, তুই রান্না নিয়ে কাজ কর। হ্যাঁ দাদা, রান্না নিয়ে আবার ব্যবসা করা যায় নাকি? বলে হ্যাঁ করা যায়। আমি যে আমার অত পয়সা করিও নেই, আমি পারবো না। বলে তুই পপ আপ কর। তো ওই যে উঠলো গাই তো কটক যাই, দাদা আমাকে বললো, দাদাই নাম দিল হিমুর হেসেল। নামটা শুনে বড্ড নাক শিট করেছিলাম আমি, কারণ আমার নাম হিমুর হেসেল, এটা আবার কি নাম? দাদা বলল আমি যখন দিয়েছি ভেবে দিয়েছি, তুই নামটা রাখ। সে নাম রাখলো, নামটা নিয়ে এগোলাম। উইকেন্ড ডেলিভারি, শনি রবি আমি চাকরি করতাম, শুক্রবার পর্যন্ত, শনি রবি ছুটি। সেই শনি রবিতে আমি রান্না শুরু করলাম। প্রথমে ক্লাউড কিচেন ছিল, প্রথমে একদম ক্লাউড কিচেন, সেটা 2017-এর 19শে অগস্ট। আচ্ছা, কিন্তু তখন আমি চাকরি করি, এবং চাকরি করে করে সেটা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। 6 মাস মতো করলাম, আমি কাজে খুব ফেসে গেছিলাম, খুব ইয়েতে। তো 6 মাস চালানোর পর আমি কাজের ইয়েতে আমি আর পারলাম না, কিন্তু আমার পক্ষে ওই সময় যাওয়া সম্ভব ছিল না, যেহেতু আমার ফ্যামিলি এখানে থাকে না। তো আমি চাকরিটা ছেড়ে দিলাম। আচ্ছা, চাকরি ছাড়ার পরে এবার আমার হাজবেন্ড বলল যে আমার আর কোনো চাকরি করতে হবে না, তুমি হিমুর হেসেল নিয়ে কাজ করো। আমি বলি হিমুর হেসেল নিয়ে আমি কি করে কাজ করব? মানে এত বড় একটা বড় মাইনে, সেটা জীবনে ম্যাটার করে নিশ্চয়ই। সেই জীবনের ওই বড় ম্যাটারটাকে স্যাক্রিফাইস করে
তারপরে এগিয়ে যাওয়াটা খুব চাপের ছিল, কিন্তু থামলাম না, নতুন উদ্যমে শুরু করলাম হিমুর হেসেল। সেটা একটা ক্লাউড কিচেন, কিন্তু টাকা নেই, শুধু 50,000 টাকা নিয়ে আমি শুরু করলাম। একটা ডোমেস্টিক ফ্রিজ, একটা ডোমেস্টিক ওভেন, একটা ইন্ডাকশন, একটা সোলো মাইক্রোওয়েভ, আর বাড়ির বড় বড় রান্নার জিনিসগুলো। তার মধ্যে উপরে দিল আমাকে কারা, কাদের হেল্প নিলাম, এই যে হরেক মালের 100 টাকা 30 টাকায় যে জিনিসগুলো বিক্রি হয় তাদের জিনিসগুলো, তাদেরকে আমার এখনও তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা না থাকলে না, ওই বাজারটা না পেলে আমি হয়তো বা কোথা থেকে কিনতাম আমি জানি না। তো তাদের ওই বাসন কোসন নিয়ে আমার হিমুর হেসেলের যাত্রা শুরু। তো তারপর আমি আমার হাজবেন্ড যখন দেখলেন যে আমি এরকম করছি, ও আমাকে একটা ডিপ ফ্রিজ গিফট করেছিল। এই হিমুর হেসেল, হিমুর হেসেলের কি ইচ্ছে ছিল, আমি যেহেতু পড়তে এসে আমি এই দেশের রান্না কখনো খাইনি আগে, আমার কাছে মিষ্টি রান্নাটা আমার কাছে খুব নতুন ছিল, আমি কখনো খাইনি। আমার কাছে শুক্তো নতুন, ধোকার ডালনা, ছানার ডালনা, আমি সবচেয়ে বড় বাসন্তী পোলাও আমি কখনো খাইনি, কেননা আমরা বাংলাদেশের মিষ্টি জিনিসটা ঝালের প্রতি, হ্যাঁ। তো আমার সেই ক্ষেত্র থেকে মনে হলো যে আমার রেসিপি হিমুর হেসেলই যখন করছি, বাংলাদেশের খাবার কেন করব না। এবং সেটা বাংলাদেশের হারানো রান্না, আর যেটা বর্তমান বাংলাদেশে, যেটা আমার মায়ের কাছে শেখা, আমার মাসির কাছে শেখা, সেই রান্নাগুলোকে নিয়ে কাজ করলে কেমন হয়, এই মানে কনসেপ্ট থেকে আমি আমার হিমুর হেসেলের মেনুটাকে সাজালাম। প্রথমেই একটা দুটো ভর্তা, তারপরে কালাভুনা, যেটা আজকে আমার হিমুর হেসেলের একটা সিগনেচার ডিশ। এটা আমার কাছে সত্যি কলকাতার লোককে আমি এটা দিতে পেরেছি, তার জন্য আমি নিজে খুব খুশি। আমি যখন কালাভুনাটা শুরু করেছিলাম, সত্যি এখানে কোথাও কালাভুনা পাওয়া যেত না। তো আমি যখন শুরু করলাম, সবাই প্রথমে কিন্তু ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারেনি, যেহেতু একটা অন্যরকম টেস্ট। কলকাতার লোক মাটন কষা, বাসন্তী পোলাও এগুলো খেয়ে অভ্যস্ত কম্বিনেশনটা, তো ওই টেস্টটাতে অভ্যস্ত ছিল না। সেই অ্যাকসেপ্টেন্সটা আনানো এবং তার মধ্যে ধীরে ধীরে একটা দুটো ভর্তা ঢোকানো, সাথে শুরু করলাম আমার খিচুড়ি, বিখ্যাত সব খিচুড়ি, মানে কি চিংড়ির খিচুড়ি, চিকেন খিচুড়ি, নর্মাল লাটকা খিচুড়ি, যেটা আমরা চট্টগ্রামে বাংলাদেশে বলে থাকি লাটকা খিচুড়ি, বেগুন ভাজা দিয়ে চাটনি দিয়ে, তারপরে আপনার বুনা খিচুড়ি, সব অল সর্টস অফ খিচুড়ি। বাসন্তী পোলাওটা শিখলাম কার কাছে, শাশুড়ির কাছে। শিখবো না করে আমি শিখলাম, কেন বাংলাদেশে নোনতা পোলাও খেয়ে অভ্যস্ত ছিলাম। সেই নোনতা পোলাও, সেই খাওয়ার, মানে মোটামুটি সব এখানকার ওখানকার মিলে একটা সাজালাম। তখন আমার মনে হলো এর একটা সত্যি একটা ছোট্ট ট্যাগলাইন হওয়া উচিত। লোকে কি করে বুঝবে হিমুর হেসেলের মানেটা কি। হিমুর হেসেলের মানেটা হলো দুটো বাংলার খাবার নিয়ে কাজ করা, তার জন্য পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, তাই স্বাদের পূর্ব পশ্চিম। নববর্ষের দুপুরটা বাঙালিদের কাছে ভীষণ স্পেশাল, ওই দিন আপনি কি খাওয়াচ্ছেন? নববর্ষের প্রথম কথাটা হলো আমরা হিমুর হেসেলকে একটু নবরূপে সাজিয়েছি। দুটো ফ্লোরে দু রকমের ভাবে আলপনা হচ্ছে। তার সাথে আমাদের মেনুতে আসছে চমক, সেটা হলো যেটা পূর্ববঙ্গের মানে নববর্ষে একদম মাস্ট আইটেম, সেটা হলো পান্তা ভাত। তো আমরা রাখছি পান্তা ভাত, সুগন্ধি চালের পান্তা ভাত, সাথে থাকছে 6-7 রকমের ভর্তা, সাথে আম মাখা থাকবে, কাঁচা আম মাখা কাসুন্দি দিয়ে থাকবে, কাঁচা আমের শরবত থাকবে, মাছের ডিমের বড়া থাকবে, লাউ পাতা বাটা থাকবে, ঝিঙে বাটা, শিলে বাটা মুরগি, চিংড়ি বাটা, এরকম অনেক কিছু। তার সাথে থাকছে একটা বর্ষবরণ থালি। আমরা এটা ইলিশ থালি নাম দিতে পারি, কিন্তু ইলিশ থালি শুধু তো ইলিশ থাকছে না, ইলিশ থাকছে, চিংড়ি থাকছে, চিকেন থাকছে, তারপরে আপনার ভর্তা থাকছে, অনেক রকমের সবজি, একটা নতুন চমক থানকুনি পাতার বড়া থাকছে, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে আমরা কাঁচা লঙ্কা কাতলা করছি, লেবু লঙ্কা কাতলা মতো, আর মাছের কয়েকটা আইটেম আসছে, কিছু স্টার্টার আসছে, থাকছে কিছু চমক। গরমে এই মানে উষ্ণতম দিনে নববর্ষে
শীতলতম মানে অনুভূতি পেতে হলে পান্তা খেতে হিমুর হেসেলে চলে আসুন নববর্ষে নবরূপে হিমুর হেসেলে স্বাদ পেতে। আচ্ছা সুতোবাদী, আমাদের খাবারগুলোর সাথে একটু পরিচয় করে দিন। আচ্ছা, এই যে আমাদের বর্ষবরণ থালির কথা বলেছি, এটা হলো আমাদের বর্ষবরণ থালি। আচ্ছা, এটা হলো আমাদের বিখ্যাত ঢাকায় জালি কাবাব চিকেনের। আচ্ছা, এটা আমার মায়ের রেসিপি হাতে মাখা চিংড়ি। এটা আমাদের বিখ্যাত কালাভুনা, চট্টগ্রামের কালাভুনা। এটা আমার রেসিপি আম কাসুন্দি ভেটকি। এটা হলো বাংলাদেশের বিখ্যাত ইলিশের লেজা ভর্তা। এটাই তো আমি খেতে এসেছি। এটা ভাপা ইলিশ এই থালির সাথে আছে। আচ্ছা, এটা হলো আমাদের ফেমাস মোরগ পোলাও। আচ্ছা, এর মধ্যে পাওয়া যাচ্ছে আমসত্ত্ব চিংড়ির মেলবন্ধন, থানকুনি পাতার বড়া, লাউ পাতা বাটা, শুক্তো, মুগ ডাল, তারপরে হলো আলু ঝুরি ভাজা, ভাপা চিংড়ি পোস্ত, মুরগি, আর আমের চাটনি, পাঁপড় আর ইলিশ। এটা একটার সাথে বর্ষবরণ থালি। আচ্ছা, মানে আমি দেখতে পাচ্ছি সবই আছে। মানে আমি যা যা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, এক্সপেকটেশনের উপরে সবকিছু পেয়েছি একদম। এবার আমাদের খেয়ে দেখার পালা, আর আপনাদের সাথে আমরা এক্সপেরিয়েন্সটা শেয়ার করব আর প্ল্যান করে ফেলুন। পয়লা বৈশাখের দিন দুপুরটা নিশ্চিন্তে প্ল্যান করে ফেলুন। চলে আসুন হিমুর এসে, ভালো লাগবে। আমাদের সামনে এখন নববর্ষের সেই হিউজ স্প্রেডটা রাখা আছে। মুহূর্তটা ঐতিহাসিক কিনা জানি না, আমাদের খিদে পেয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা আজকে অর্ডার করেছি আম কাসুন্দি ভেটকি আর একটা কালাভুনা আর সাথে মোরগ পোলাও, আর সাথে ওনার স্পেশাল ভর্তাগুলো তো আমি ট্রাই করবই আজকে। তো আজকে সেটা আপনাদের অনুমতি নিয়ে স্টার্ট করি নববর্ষের খাওয়া দাওয়া। তুই কোনটা দিয়ে শুরু করছিস? ইলিশ মাছের লেজা ভর্তা। ও ইজ বেঙ্গল ইলিশ দিয়ে শুরু করছে, আমি মোহনবাগান চিংড়ি দিয়ে শুরু করছি। আবার স্পুনে হাত দিয়ে খা। ঠিক ঠিক ঠিক। আমি যে খাবারটা দিয়ে শুরু করলাম, হাতে বাটা চিংড়ি, এত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে এরকম একটা খাবার তৈরি হতে পারে আর সেটা খেতে এত চমৎকার হতে পারে, আমার না কোনো ধারণা ছিল না। আর এই ইলিশ মাছের ভর্তাটা এত ভাইরাল, আমি অনেক জায়গায় দেখেছি এইভাবে বানানো হয় সেইভাবে বানানো হয়, কিন্তু কখনো খেয়ে দেখিনি। আজকে এখানে এসে এটা খেয়ে আমি এত অসাধারণ লাগছে না খেতে, অদ্ভুত। দেখুন, মানে নববর্ষের দিনে ভালো খাবার চল, এটা অনেক দিন ধরেই মানে আমরা করে থাকি, বিশেষ দিনে বিশেষ ভালো ভালো খাবার খাই। কিন্তু আজকের খাবারটা আমার কাছে স্পেশাল কেন, আমি এই ধরনের খাবার সম্ভবত আগে খাইনি। এই যে এত রকম বাটা, ভর্তা, ভাজা, স্পেশালি এই মোরগ পোলাওটা, এটাও ট্রাই করার মতো জিনিস। আপনারা এলে অবশ্যই এটা ট্রাই করবেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে যে খাবারগুলো খাচ্ছি তার ইনগ্রেডিয়েন্টসগুলো ভীষণ বেসিক। মানে সবার কিচেনেই কম বেশি সেই ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, বা কখনো আমরা তো লেফট ওভার হিসাবে ফেলে একদম সেগুলো দিয়ে যে এরকম চমৎকার দুর্দান্ত রান্না বান্না করা যেতে পারে, হিমুর হেসেলে না এলে আমার সেটা অজানা থেকে যেত। আজকে বলবো যা কিছু হয়েছে, এখানে দাঁড়িয়েছি, কাজ করছি, যা কিছু শিখেছি সব কিছু আমার ম্যাডামের জন্য। আমার ম্যাডাম হয়তো আমার পাশে না থাকলে আমি শিখতে পারতাম না। আজকে বলতে পারি ওনার সাহায্য পেয়েছি বলেই আমি এখানে হিমুর হেসেলে দাঁড়িয়ে রান্না করতে পারছি। আজকে 30টা ছেলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছি, সম্পূর্ণ আমার ম্যাডামের জন্য। সুতোবাদী একটা খাবার কথা আমাদের বলছিলেন যে আমসত্ত্ব চিংড়ির মেলবন্ধন, সেটা প্রপার এ দেশীয় হারিয়ে যাওয়া একটা খাবার। চিংড়ি মাছ বাটা সাথে আমসত্ত্ব দিয়ে একটা বল টাইপের ফ্রাই আইটেম করেছেন উনি, সাধারণ। কাঁচা লঙ্কা, ধনেপাতা, হালকা কাঁচা তেল, সর্ষে বাটা, আর মাঝখানে এই আমসত্ত্বটা, এত সুন্দর একটা মিষ্টি আর ঝালের কন্ট্রাস্ট তৈরি করছে। আমি একটা খেয়ে থামতে পারবো না, মনে হয়
এটা আমাকে রিপিট করতে হবে। অসাধারণ। বাটাগুলো খাওয়ার পর এই আম কাসন্দি ভেটকিটা লিটারালি আমার জিভের স্বাদটাই বদলে দিল। আম, তার সাথে সর্ষে, একটু কাঁচা তেলের গন্ধ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটা অদ্ভুত অ্যারোমা আছে। কখনো মনে হচ্ছে আমি কাঁচা আমের আচার এই ধরনের কিছু খাচ্ছি, আর কখনো আমার নাকে আম তেলের একটা মিষ্টি গন্ধ আসছে। তো যাই হোক, আমি ভীষণ এনজয় করছি। ভেটকি মাছ এভাবে আগে আমি কখনো খেয়ে দেখি। অ্যাকচুয়ালি রান্নার ব্যাপারে খুব একটা কিছু বলতে পারবো না, কিন্তু আমি এখন ট্রাই করছি এই মোরগ পোলাও আর কালা ভুনা মাটন, দুটোই বাংলাদেশি ডিশ, আর দুটোই আমি প্রথমবার ট্রাই করছি। আমার অসাধারণ লাগছে খেতে। আপনারা এলে অবশ্যই এটা ট্রাই করবেন, আর নববর্ষতে আসুন, এসে খেয়ে দেখুন। কালা ভুনাটা অ্যাকচুয়ালি খুব ঝাল হয়, কিন্তু খুব একটা এখানে ঝাল নেই, মানে যেহেতু জনসাধারণের জন্য ভেবেই হয়তো বানানো হয়েছে। খুব সাটল একটা ঝাল আছে। আর এই মোরগ পোলাওটা খুব ভালো, দুটোর কম্বিনেশন একদম খুব হিট হচ্ছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে। এটা কি বলতো? চিকেন জালি কাবাব। সেটা তো জানি, মানে দারুণ লাগছে কিন্তু। দেখ, ব্যাপারটা খুব সিম্পল। এটা বেসিক্যালি এটা চিকেন কাটলেট বা প্যাটি বললেও ক্ষতি হয় না, কারণ এটা তৈরি চিকেন পেস্ট, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সামান্য কিছু সস, আর এটা উপার বাংলায় বিয়ে বাড়িতে স্টার্টার হিসাবে ভীষণ চলে। মানে বাংলাদেশে কোথাও বিয়ে বাড়ি খেতে গেলে আমরা যেমন এখানে ফ্রাই বা ব্যাটার ফ্রাই এগুলো প্রেফার করে থাকি, ভেজিটেবল চপ এগুলো, হ্যাঁ, ওখানে কিন্তু এই জালি কাবাবটা মাস্ট। এরপর মাংসর চয়েসটা ডিপেন্ড করে কে কি পছন্দ করেন। আর এই ডিপটা কিন্তু অসাধারণ, মেয়োনিজের সাথে একটু কাসুন্দি মিক্স করে, অদ্ভুত লাগছে খেতে। মানে এপার বাংলা ওপার বাংলা তো মিলেমিশে গেছেই, এরপর পশ্চিম এবং পূর্ব দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। অনেক জানিস তুই। কোথায় আছে মধুরেণ্য সমাপে, আমিও সেরকম একটা সময় বসে আছি, নববর্ষ এপিসোডের একদম অন্তিম পর্যায়ে। হিমুর হেসেলে আজকে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা বা গল্পটা এক কথায় চমৎকার ছিল, ভীষণ ইন্সপায়ারিং ছিল। শেষ পাথে মিষ্টি মুখে আমি নিয়েছি এখানকার ছানার পায়েস, এটাও চমৎকার, অসাধারণ। আপনারা যখন আসবেন আমরা যেগুলো খেলাম সেগুলোও খেতে পারেন, এছাড়াও আপনার যেটা ইচ্ছা আপনি সেটা খেতে পারেন। আশা করি ভালো থাকবেন। আজকে সারাটা দিন ভালো ভালো খাবার খেয়ে আর সুতোপাদির লাইফ স্টোরিটা শুনে আর 5টা দিনের থেকে একটু আলাদাই লাগছে। এই নববর্ষ পর্বটায় তোকে এখানে আনার উদ্দেশ্যটাই এটা ছিল যে সুতোপাদির মতো একজন বাঙালি মেয়ে যে এক হাতে নিজের প্যাশন আর প্রফেশন দুটোকে সমানভাবে সামলাচ্ছে, সেই গল্পটা জানানো। সত্যি ওটা খুবই ইন্সপায়ারিং একটা। আর আমাদের এই আজকের নববর্ষ পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ারও করবেন সাথে। সামনেই বাংলা নববর্ষ, তাই সকলকে নববর্ষের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ভালো থাকবেন, সবাইকে নিয়ে ঘুরবেন, খাবেন, টাইম কাটাবেন। আবার দেখা হচ্ছে আগামী পর্ব।